ওসমান হাদির মৃত্যুর সঙ্গে জড়িত এবং প্রধান দুই অভিযুক্তকে পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করলো বাংলার পুলিশ। ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসটিএফ আজকে প্রধান অভিযুক্ত ফয়জাল এবং আলমগীরকে বনগাঁ থেকে গ্রেফতার করে এবং এই গ্রেফতারের পর ভারত কিন্তু স্পষ্ট বার্তা এক্ষেত্রে মোহাম্মদ ইউনূসের সরকারের কাছে দিল, যারা ওসমান হাদির মৃত্যুর সঙ্গে ভারতের নামটা জুড়ে দেওয়ার চেষ্টা করেছিল তাদেরকে ভারত স্পষ্ট বুঝিয়ে দিল ভারত কোনো অবস্থাতেই কোনো এই ধরনের যে ঘটনা তার সঙ্গে জড়িত নয় এবং ভারত এটাকে টলারেট করে না। পাশাপাশি বর্তমান সরকারকেও কিন্তু ভারত এক ডিপ্লোম্যাটিক বার্তা পাঠালো। সবকিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব এবং কিভাবে আজকে এই দুর্ধর্ষ অভিযানটি চালানো হলো তাও আজকে এই ভিডিওতে জানাবো। ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং চ্যানেলটিকে ভালো লাগলে এটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পরবর্তী জিওপলিটিক্যাল ভিডিওর আপডেট সংগ্রহ করবেন। যে তথ্য আজকে বিকালে সকলকে চমকে দেয়, অন্তত ভারত এবং বাংলাদেশি যত মানুষ আছেন তাদেরকে চমকে দেয়, তা হলো ওসমান হাদির মৃত্যুর সঙ্গে জড়িত দুই অভিযুক্ত ভারতবর্ষে অবৈধ পথে ফিরে আসেন। কালকে হঠাৎ করেই রাজ্যের পুলিশ খবর পায় যে বনগাঁ অঞ্চলে দুই অবৈধ অনুপ্রবেশকারী এবং বাংলাদেশি এসে উঠেছে এবং যখন পুলিশ তাদের উদ্দেশ্যে ওই পার্টিকুলার জায়গায় যায় তখন দেখা যায় সম্পূর্ণ ভারত সরকারকে অন্ধকারে রেখে ভারতবর্ষে ঢোকেন এবং ভারতবর্ষে ঢুকে তারা কোনো না কোনোভাবে বাংলাতে আসেন এবং বনগাঁ অঞ্চলে পাড়ি দেন। তাদেরকে জিজ্ঞাসাবাদের পর পুলিশ কনফার্ম হয় যে এই দুই অভিযুক্তকেই ওসমান হাদি মৃত্যুর সঙ্গে জড়িত বলে ঘোষণা করেছে বাংলাদেশ সরকার এবং এদের অ্যাকচুয়াল হদিশ পাওয়ার জন্য বাংলাদেশ সরকার কিন্তু 50 লক্ষ টাকার পুরস্কারেরও ঘোষণা করে। কিন্তু বাংলাদেশ সরকারের গোয়েন্দা কিংবা বাংলাদেশ সরকারের পুলিশ যে কাজটি করতে পারেনি, আজকে বাংলার এসটিএফ এবং ভারত সরকার কিন্তু একযোগে সেই কাজটি করলো এবং এই ঘটনার পর ভারতের পক্ষ থেকেও দুটো পরিষ্কার বার্তা আন্তর্জাতিক স্তরকেও কিন্তু দেওয়া হয়েছে। প্রথম বার্তা, মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতায় ছিলেন তখন ওসমান হাদির মৃত্যুর সঙ্গে ভারত জড়িত, ভারতে বসে পরিকল্পনা করা হয়েছে, এই ধরনের অসংখ্য মিথ্যে অভিযোগ ভারতের বিপক্ষে কিন্তু লাগিয়ে দেওয়া হয় মোহাম্মদ ইউনূসের সরকারের পক্ষ থেকে। যদিও এর সপক্ষে কোনো যুক্তিযুক্ত প্রমাণ তারা কিন্তু দিতে পারেনি। 24 ঘন্টার মধ্যে ভারত সেদিন প্রেস কনফারেন্স করে বলেছিল যে আমরাও ওসমান হাদির মৃত্যুর এই যে ঘটনা ঘটেছে তার পূর্ণ তদন্ত চাই, কারণ আমরা কোনো ধরনের মৃত্যুকে এন্ডোর্স করি না এবং এই ধরনের ঘটনার প্রশ্রয় আমরা দিই না এবং আপনারা যখন ভারতের বিপক্ষে অভিযোগ করেছেন তাহলে আন্তর্জাতিক স্তরের সামনে প্রমাণটাও দিন যে আমরা ওসমান হাদিকে হত্যা করেছি। ওসমান হাদি আদ্যপ্রান্ত ভারত বিরোধী এক ছাত্রনেতা ছিল, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। ওসমান হাদি যেদিন মারা যায় ঠিক তার আগের দিন তিনি একটি বৃহত্তর ভারতের স্বপ্ন দেখানো একটি ম্যাপও প্রকাশ করেন। ফলে প্রমাণ হয়ে যায় ওসমান হাদি আসলে ভারতের বিপক্ষে শুধু কথাবার্তা বলতেন তা নয়, ভারত বিরোধী একাধিক ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন এবং তার জনপ্রিয়তা কিন্তু এই জন্যই হয়েছিল যে তিনি ভারতের বিপক্ষে কথা বলতেন এবং ভারত বিরোধী আবেগকে তিনি কাজে লাগাতে চেয়েছিলেন। প্রকাশ্যে রাস্তায় বাংলাদেশ নির্বাচনের আগে তাকে গুলি করা হয় এবং অবশেষে সিঙ্গাপুরে নিয়ে গিয়েও তাকে বাঁচানো যায়নি। এই মৃত্যুর পর থেকেই ভারত বিরোধী আবেগ আরো বেশি তীব্রতর হয় বাংলাদেশে এবং মোহাম্মদ ইউনূস সরকার যাবতীয় ব্যর্থতা ঢাকতে তারা কিন্তু পুরো ঘটনাটি ভারতের দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এখানেই উঠে যায় এক ঝাঁক প্রশ্ন, ওসমান হাদিকে হত্যার সঙ্গে জড়িত সেই দুই ব্যক্তি বাংলাদেশ ছেড়ে অন্য দেশে চলে যায় কিভাবে, সেই প্রশ্ন কিন্তু বাংলাদেশের সরকারের বিপক্ষে উঠতে শুরু করে। কারণ বাংলাদেশ সরকারের যে সীমান্ত, সেই সীমান্তের দায়িত্বে সেনাবাহিনী, বিজিবি এবং সেনাপ্রধান কিন্তু তদারকি করেছেন একাধিকবার সীমান্তে হাসিনা এই দেশে চলে আসার পর। ফলে সেনাবাহিনীর উপস্থিতিতেও মোহাম্মদ ইউনূসের এই সরকার ওসমান হাদিকে ওসমান হাদির মৃত্যুর সঙ্গে জড়িত এই ফয়জাল বলে ব্যক্তিকে দেশে রাখতে চায়নি। ওসমান হাদির দাদা এক্ষেত্রে সরাসরি মোহাম্মদ ইউনূসের সরকারের বিপক্ষে অভিযোগ করেন এবং পরিষ্কার বলেন এই মৃত্যুর সঙ্গে সরকার জড়িত। এবং আজকের দিনে দাঁড়িয়ে দেখুন এই ফয়জাল এবং আলমগীর অন্য দেশ থেকে অ্যারেস্ট হচ্ছে, নাটক করা হচ্ছে, অথচ তাদের দেশের গোয়েন্দা বিভাগ, তাদের দেশের পুলিশ প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ এবং ভারত সরকার এক্ষেত্রে আটক করে স্পষ্ট বলে দিল যে কোনো অবস্থাতেই কোনো অভিযুক্ত খুনিকে ভারত নিরাপদ আশ্রয় দেয় না।
আর এখানেই মোহাম্মদ ইউনূসের গালে সপাটে চটটা কিন্তু ভারত আজকে মেরেছে। রাজ্যের এসটিএফ অত্যন্ত ভালো দুর্ধর্ষ এক অভিযান করেছে এবং ফয়সাল নামক এই ব্যক্তি আলটিমেটলি ধরা পড়েছে এবং তিনি সত্যি ওসমান হাদিকে খুন করেছেন কি করেননি তা তো বাংলাদেশ সরকার বিচার করবে, কিন্তু যে অভিযুক্তকে নিয়ে ভারত বাংলাদেশের রাজনীতি ক্রমশ উত্তাল হয়ে উঠেছিল সেই অভিযুক্ত ধরা পড়লো বনগাঁ অঞ্চলে। পাশাপাশি আরো অনেক প্রশ্ন এই ঘটনায় কিন্তু উঠতে শুরু করতে পারে। তারা বনগাঁ অবধি এলো কেন? তারা পশ্চিমবঙ্গে এসে বৃহত্তর কি কোনো পরিকল্পনা করছিল, বা পশ্চিমবঙ্গে আসার পিছনে তাদের মোটিভটা কি ছিল এবং তাদেরকে লোকাল সাপোর্টটি ঠিক কারা দিতে চাইছিল? বনগাঁ অঞ্চলে যদি কোনো পরিচিত ব্যক্তি এদের না চিনত বা চেনে, তাহলে তো এরা বনগাঁ নামক জায়গাটা লোকেটই করতে পারতো না এবং নিরাপদ আশ্রয়ের খোঁজে বনগাঁ অবধি পৌঁছাতোই না। ফলে এক্ষেত্রে লোকাল সাপোর্টের বিষয়টাও কিন্তু নিঃসন্দেহে রাজ্যের এসটিএফ ভাববে এবং তারা কোন পথে বাংলায় এসেছে, কি লক্ষ্যে এসেছিল, সেই সমস্ত বিষয় কিন্তু তদন্ত করে দেখা হবে। তবে আপাতত এই ঘটনার পর ভারতের যে দাবি যে আমরা কোনো অবস্থাতেই কোনো খুনি অভিযুক্তকে জায়গা দিই না, খুনি অভিযুক্তকে প্রশ্রয় দিই না এবং ওসমান হাদির মৃত্যুর সঙ্গে ভারতের কোনো যোগই নেই, সেই দাবিকে কিন্তু ফের একবার মান্যতা দেওয়া হলো, যা ভারত এটা করলো এবং তারেক রহমানের সরকারকে স্পষ্ট বুঝিয়ে দেওয়া হলো যে আমরাও কিন্তু এই পার্টিকুলার বিষয়টিতে জিরো টলারেন্স। আপনারাও কিন্তু আমাদের সঙ্গে ভবিষ্যতে সম্পর্ক ভালো রাখলে আমাদের দেখানো পথেই আপনাদের চলতে হবে। কোনো অবস্থাতেই ভারত বিরোধী কোনো শক্তিকে দয়া করে জায়গা দেবেন না, ঠিক যেমন আমরা আপনাদের তৈরি করা এই অভিযুক্ত কোট আনকোট অভিযুক্তদেরও ভারতের জায়গা দিচ্ছি না। যাই হোক, আপনারা পুরো বিষয়টি কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। নিঃসন্দেহে অসংখ্য আপডেট আসবে, সবেমাত্র এই ঘটনাটি সামনে এসছে। আপডেটেড ভিডিও আমি নিয়ে আসবো দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্কে। চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।